আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, পরিণতি কোন কি হবে? যেটা বলছিলাম, যুদ্ধ অনেকগুলোই চলছে, নতুন একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ কিনা? এখানে যে যুদ্ধটি শুরু করা হয়েছে, এই যুদ্ধটি কিন্তু শুরু করার ব্যাপারে বহুদিন থেকে হুমকি দেওয়া হচ্ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে যে গত বছর হয়েওছে। জি। গত বছর একটুখানি শুরু করা হয়েছিল ব্যাপারটি। ইসরায়েল এবং ইরান এক এক দেশ আরেক দেশকে একাধিকবার হুমকি এবং প্রত্যুত্তরে পাল্টা হুমকি দিয়েছে। কিছু মিসাইল ছোড়াছড়ি হয়েছিল এবং এরপরে ইরানের সরকার পতনের একটি ব্যর্থ আহ, সময় গিয়েছে এবং এই পতনের পেছনে পরাশক্তির ইন্ধন ছিল, এটা ইরান বলেছিল। ফলে এই যুদ্ধ করার ভেতর দিয়ে অনেকগুলি পারপাস সার্ভ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। একটি হচ্ছে এপস্টেইন ফাইলস নিয়ে যে সারা পৃথিবীতে নাড়াচাড়া এই যুদ্ধের কারণে এপস্টেইন ফাইলস এর আলোচনাটা নিচে পড়ে যাবে এবং এপস্টেইন ফাইলস এর মধ্যে আছেন এরকম বহু ব্যক্তি এখন যুদ্ধের মধ্যে হিরো হিসেবে আবির্ভাব হবেন। কেউ দেখবেন টাকা দিয়ে সাহায্য করছে, কেউ দেখবেন আত্মমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়েছে, কেউ দেখবেন বড় বড় বিবৃতি দিচ্ছে, কেউ দেখবেন শান্তি আলোচনা শুরু করে আরেকটা শান্তিতে নোবেল পাওয়ার চেষ্টা করছে। এগুলি শুরু হবে। এটা হচ্ছে একটা ক্রাইসিস অ্যান্ড শক থিওরি। যখনই কোনো ক্রাইসিস, যখনই কোনো এই ধরনের গন্ডগোল ঘটে, পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে একটি ইনবিল্ট সিস্টেম আছে যেখানে কনসেন্ট ম্যানুফ্যাকচার করার জন্য তারা এই ক্রাইসিসকে অ্যাডভান্টেজে টার্ন করানোর চেষ্টা করে। এবং এই যুদ্ধের আরেকটি বড় বিষয় হচ্ছে এই যুদ্ধের মধ্যে দিয়ে তেলের দাম বাড়বে, কিন্তু তার আগে আপনি খেয়াল করে দেখেন ভেনেজুয়েলার বিরাট তেল সম্পদের উপরে একটি পরাশক্তি তার দখল স্থাপন করেছে। ফলে তেলের দাম বাড়লে পয়সা বেশি পাবে কে? পয়সা বেশি পাবে যে তেল বেচে সে। ফলে তার তেল সে কোথায় বেচে বা কে কেনে, এটা চিন্তা করতে হবে। হুম। তারপর হচ্ছে যে কথাটি বলা হলো, এখানে যেহেতু পরাশক্তি ইনভলভ হয়েছে, মনে রাখতে হবে যে অন্যান্য পরাশক্তি এখানে চুপ করে বসে থাকবে না। কারণ পৃথিবীতে আধিপত্য বিস্তারকারী একটি পরাশক্তি যদি চেষ্টা শুরু করে আধিপত্য বিস্তার করার জন্য, সেক্ষেত্রে অন্য পরাশক্তির সেই যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। হয়তো কেউ অস্ত্র সাহায্য দিয়ে জড়িয়ে পড়বে, কেউ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। এবং আশেপাশের দেশগুলি যেহেতু যুদ্ধে আক্রান্ত হচ্ছে, তারাও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। অনেক মনার্ক শাসিত বা রাজা শাসিত রাজ্যে তারা যেটা করবেন, নিজেদের রাজ্য টিকিয়ে রাখার জন্য জনগণকে বুঝ দেওয়ার জন্য হলে যুদ্ধে জড়িয়ে পড়বেন। অনেকে যুদ্ধে জড়িয়ে পড়ে বলবেন যে দেখো, এই যুদ্ধে বিজয়ী না হওয়া পর্যন্ত আমাদের রাজ্যে গণতন্ত্রের প্রয়োজন নাই বা তোমাদের আন্দোলন করার দরকার নাই। অথবা হুম। আমি দেশ যতই খারাপ চালাচ্ছিলাম না কেন, এই যুদ্ধে তো বিজয়ী হওয়ার জন্য আমাকে দরকার আছে। এরকম নানান ভাবে বিভিন্ন মানুষ যুদ্ধে স্বার্থ নিয়ে জড়িয়ে পড়বে। যুদ্ধ মানেই হচ্ছে একদল লোকের স্বার্থান্বেষী লোকের স্বার্থ সিদ্ধি করার জায়গা। রিফিউজি ক্রাইসিস তৈরি হবে। ইউএন হাই কমিশনার ফর রেফিউজিস দেখবেন এখানে যেমন রোহিঙ্গাদের জন্য যাতায়াত করে, এরকম যাতায়াত শুরু করে দিবে। মানবতার ব্যাপারীরা ওইখানে যাতায়াত শুরু করবে এবং বড় বড় 5 স্টার হোটেলে থেকে তারা হুম। মানবতা উদ্ধার করবে। তারা বড় বড় এয়ারলাইন্সে করে যাতায়াত করে তারা এই মানবতা উদ্ধারের প্রক্রিয়ার ভেতর দিয়ে নতুন ভাবে তাদের চাকরিকে রিনিউ করবে। এবং কিছু কিছু সংগঠন যারা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছিল, এই ধরনের সংগঠনগুলি দেখবেন যে ঝাঁপিয়ে পড়বে। যুদ্ধ আসলে একটি বৃহৎ ব্যবসার ক্ষেত্র তৈরি করে। পুঁজিবাদী ব্যবসা, মানে পুঁজিবাদী বিশ্বে এখন যেহেতু ক্যাপিটালিজমের জয় জয়কার, ক্যাপিটালিজমে আহ, দীর্ঘমেয়াদী গ্রোথ ক্যাপিটালিজমকে ক্ষতিগ্রস্ত করে। ফলে ধ্বংসের পরে আবার গড়ে তোলার প্রক্রিয়া না করলে পরে এই কোথাও না কোথাও গিয়ে গ্রোথ স্ট্যাগনেন্ট হয়ে যায়। ফলে প্রতি 80 বা 100 বছর পর পর একটা বড় যুদ্ধের প্রয়োজনীয়তা হুম। উপলব্ধি করছে এই এই বিশ্ব। এবং এখন তো এই আশি বিশ্ব একশো বছর আসলে, হচ্ছে না, মানে এর অল্প সময়ের মধ্যে অনেকগুলো যুদ্ধ, ধরেন ইউক্রেন রাশিয়ার না, যুদ্ধ আপনি শেষে যদি 1 বড় বছর যুদ্ধের হচ্ছে, কথা এই চিন্তা করেন গাজায় যুদ্ধ, তাহলে গত ছোট্ট 300 একটা। বছরে প্রতি 80 বছরে একটা করে যুদ্ধে ইউরোপ এবং এরা জড়িয়ে পড়েছে এবং আমেরিকাও তাই। আমেরিকা তার অভ্যুদয়ের পরে প্রতিটি 80 বছর পর পর একটি করে যুদ্ধে জড়িয়ে পড়েছে, যেটা বড় যুদ্ধ। এবং এইটাকে একটা 80 ইয়ার সাইকেল নামে একটা থিওরিও আছে। ফলে আমার কাছে মনে হয় যে পুঁজিবাদের অবশ্যম্ভাবী পতন ঠেকানোর জন্য এই যুদ্ধ তৈরি করা হয়েছে এবং এই যুদ্ধের মধ্যে দিয়ে যে ধ্বংসযজ্ঞ হবে, এটাকে আবার রিনোভেশন, রিস্ট্রাকচারিং, রিকুপারেটিং, নানান নাম দিয়ে, হুম। রিঅর্গানাইজিং, রিবিল্ডিং, এইসব শব্দ দিয়ে দেখবেন যে কিছুদিন পরেই বিভিন্ন স্থানের ব্যাপারীরা ঝাঁপিয়ে পড়েছে। তারা জি। তাদের ব্যবসা নিয়ে ঝাঁপিয়ে পড়বে। মানে কারো কারো ব্যক্তি স্বার্থের কারণে হাজার হাজার মানুষের প্রাণ গেলেও সবসময় কারো কিছু। সবসময় কিছু লোকের পৌষ মাস হয়, বেশি লোকের সর্বনাশ বেশি হয়। লোকের সর্বনাশ, একদমই। আমি ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছে সেই আবার বলছিলাম যে বাংলাদেশের প্রভাব কেমন পড়বে, তার আগে একটু পাকিস্তান আফগানিস্তানেও কিন্তু আবার যুদ্ধ চলছে, সেটা নিয়েও একটু ছোট্ট করে আপনি আপনার কাছ থেকে শুনি, সেটাও কি মানে আমি একটু সেটারও পরিণতি এইটা কোন দিকে যাবে? একটা প্রসঙ্গ যোগ করতে চাই। আপনি জানেন যে গাজাতে আহ, জনমতের কথাটা কেন বললাম, যে এই বিশ্ব ব্যবস্থা তো আমরা চাই না, এই আগ্রাসনমূলক বা আমেরিকার আধিপত্য আমরা চাই না। আনফর্চুনেটলি যেমন তুষার ভাই উল্লেখ করলেন, আমিও বললাম যে এর আগে যখন ইসরায়েল এবং
ইসরায়েল আক্রমণ করলো, আমেরিকা এবং ইসরায়েল ইরানে আক্রমণ করলো, তখন কিন্তু আমরা যে অন্যান্য পরাশক্তির যে রিয়াকশন, পার্টিকুলারলি রাশিয়া এবং চীন যে মাত্রায় হুম, আমরা রিয়াকশন এবং সাপোর্ট আশা করেছিলাম সেটা কিন্তু দেখিনি। এবারে একটু ভিন্ন, রাশিয়া কুইকলি রিয়াক্ট করেছে। মোটা দাগে একটা ভালো কথা হচ্ছে স্পেনের রিয়াকশনটা, দেখা যাবে যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো কিভাবে রিয়াক্ট করে সেটা একটা বিষয়, কিন্তু চীন এখন ওভাবে কোনো রিয়াকশন দেখায়নি। সো অন্যান্য পরাশক্তির যুক্ত হওয়ার বিষয়টা অথবা একটু মিড টার্মে দেখি, বা শর্ট টার্মে এভরিবডি উইল বি অবজার্ভিং। আর যদি দেখেন, যেটা বললাম যে ট্রাম্প এসে যে বোর্ড অফ পিসের মাধ্যমে ইসরায়েলে আগ্রাসনটা, ফিলিস্তিনে আগ্রাসনটা থামালো ইসরায়েলের, এবং ততদিনে একটা বড় ঘটনা হচ্ছে যে বোর্ড অফ পিস কিন্তু যেভাবে গঠন হওয়ার কথা ছিল, অন্যান্য রাষ্ট্রের যেটা 1 বিলিয়ন ফান্ডের কথা বলছে ট্রাম্প, তার ফান্ডে যুক্ত হবে, দু একটা মুসলিম দেশ ছাড়া কিন্তু কেউ এটাতে যুক্ত হয়নি, এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এটাতে যুক্ত হয়নি। এই পরিকল্পনাটা দিয়ে নেতানিয়াহুর একটা ইচ্ছা ছিল যে সেই ইলেকশনটা পার হবে, সেটা কিন্তু সম্ভব হয়নি। এবং তার ইলেকশন, দিস ইন্টারনাল পলিটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইলেকশন পার হওয়ার জন্য আর একটা কোনো কিছু ডেমনস্ট্রেট করার যে ট্রাম্প কার্ড তার সামনে এখন উপনীত হয়েছে। আপনি তো কয়েকদিন খেয়াল করেন যে আমেরিকার এখানে সাজোয়াজান, নৌবহর, শক্তি বাড়ানোর কথা আমরা শুনছিলাম, কিন্তু ইসরায়েল সহ আক্রমণ হবে কিন্তু প্রথমে আমরা জানতাম যে ইসরায়েল আক্রমণ করেছে, পরে যুক্তরাষ্ট্র বলল এটা জয়েন্টলি হুম, অ্যাটাক হচ্ছে। তার মানে আপনি খেয়াল করেন একটা সূক্ষ্ম বিষয় যে ইসরায়েল আক্রমণের নেতৃত্ব দিচ্ছে। সো এটাকে শুধুমাত্র ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ওয়ার হিসেবে দেখলে হবে না। বেঞ্জামিন নেতানিয়াহুর যে রাজনৈতিক ইচ্ছা যে আরেকবার ক্ষমতায় থাকা, প্রলং করা, তার জনগণকে তার পক্ষে আনা, সেটা কিন্তু আমাদেরকে একটা কাউন্ট করতে হবে। একই সাথে বোর্ড অফ পিসটা কিন্তু সাকসেসফুল হয়নি ডোনাল্ড ট্রাম্পের, যেটা চাচ্ছিল যে ওটার মাধ্যমে মধ্যপ্রাচ্যে এক ধরনের ঐক্য তৈরি করবে, মুসলিম বিশ্বে এক ধরনের ঐক্য তৈরি করবে, সেটা কিন্তু খুব ভালো রেসপন্স করেনি। যে কারণে এখন এটাকে হয়তোবা ইরান শান্তি আলোচনার পুরোপুরি থাকা বা ছাড় দেওয়ার পরেও এটাকে সামনে আনা হলো, এবং সেটা খুবই দুঃখজনক। এবং অবশ্যই আমরা আবারও বলবো যে বোর্ড অফ পিস সাকসেসফুল হয়নি, বাট ওই মডেলও যদি হয়, এখানে আমরা চাই যে শান্তি ফিরে আসুক। এবং তুষার ভাই যেটা বললাম, আমিও যেটা বললাম, যে মোটা দাগে বা দীর্ঘমেয়াদে কিন্তু দেশগুলো এই যুদ্ধে জড়ার সম্ভাবনা খুবই বেশি, এবং মধ্যপ্রাচ্যে ধারণা করা হচ্ছে যে সবচেয়ে বড় ওয়ার আউটব্রেক করতে যাচ্ছে, সেটা কিন্তু ব্রেক করলো। ইন টার্মস অফ আজকের যে ঘটনাগুলো, আপনি কাতার, বাহরাইন, আমিরাত, ওমান, সব দেশে নেভাল বেস গুলোতে আক্রমণ হয়েছে বা সামরিক ঘাঁটিগুলোতে ইউএস এর আক্রমণ হয়েছে, এবং এখন সেই দেশগুলোর অবস্থান কি হবে, তারা কিভাবে কাউন্টার করবে, তো আজকে রাতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল যে সবচেয়ে বড় ওয়ার আউটব্রেক করতে সক্ষম হয়েছে ইউনাইটেড স্টেটস এবং জি, ইসরায়েল অ্যালায়েন্স। তো সেটা আমাদের জন্য, আপনার একটা প্রশ্ন ছিল যে কিভাবে আমাদেরকে ইম্প্যাক্ট করে। জি, আমাদের তো একটা, যেটা বললাম যে আমাদের তেলের মূল্য বেড়ে আমাদের প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হুম, হবে, আমাদের সাপ্লাই চেইন সিরিয়াসলি ডিপেন্ডেন্ট, সেটা ক্ষতিগ্রস্ত হবে। ফ্রেড ফরওয়ার্ডিং, আমরা জাহাজের বাইরেও ফ্রেড ফরওয়ার্ডিং করি আন্তর্জাতিক মার্কেটে, আমরা অনেক সময় এই ধরনের সিচুয়েশন বিমানে আপনার ডেলিভারি দিতে হয়, যদিও একটা ক্লোজ থাকে যেটাকে বলে প্রমিসরি স্টাপল, যে ওয়ার হলে বা কোনো ইস্যু তৈরি হলে হুম, গার্মেন্টস প্রোডাক্ট আপনি পরেও পাঠাতে পারেন, বা স্পেস পেতে পারেন। ন্যাচারাল ক্যালামিটির ক্ষেত্রে যেটা বললাম যে প্রমিসরি স্টাপল বলে একটা ক্লোজ থাকে, যে আপনি সেটাকে মেনুভার করবেন, কিন্তু তারপরে ওভারঅল ইকোনমিতে সিরিয়াসলি ইম্প্যাক্ট করে। পার্টিকুলারলি যখন আমাদের একটা নতুন সরকার এসছে, যখন আমাদের গ্রোথ পার্সেন্টের নিচে, যখন আমরা চিন্তা করছি যে আমাদের এক্সপোর্ট বাড়াবো, আমরা অথবা ডলার রেট, আমাদের টাকার এগেনস্টে ডলারকে আরো স্ট্রং করার জন্য রেট কমিয়ে ফেলার হুম, আলোচনা হচ্ছে। তার মানে যখন আমরা একটু প্রস্তুতি নিচ্ছিলাম যে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা ভালো করবো, আমরা আরো র মেটেরিয়াল ইম্পোর্ট বাড়াবো, আমাদের সাপ্লাই চেইন আরো স্ট্রং করবো, একদম 10 দিন বা 11 দিন বয়সে যদি সরকার, যখন দারুণ ভাবে আমাদের হুম, অর্থনীতিতে ইম্প্যাক্ট করবে। আরেকটা জিনিস আপনাকে বলি, আপনি নিশ্চয়ই জানেন যে গোটা পৃথিবীকে যে আপনি উত্তর থেকে একটা রেখা টানেন, নর্থ এবং সাউথের, দেখবেন যে সব সাউথের দেশগুলো পড়বে আপনার গরিব দেশগুলো, বা এলডিসির আর্গুয়েবলি 30টা বা 32টা দেশ, হুম, সবগুলো সাউথে পড়বে। এবং সেটা যখন হয় এই ধরনের যুদ্ধের ক্ষেত্রে, সবগুলো সাউথের দেশে আপনার অর্থনৈতিক ইম্প্যাক্ট করবে। তার মানে মোড়লের যে কথাটা তুষার ভাই বললো, তারা আক্রান্ত হবে, কিছু কিছু ক্ষেত্রে তাদের ব্যবসা হবে, সামরিক ব্যবসা হবে, হুম, ইউনাইটেড নেশনস এর মধ্যে ব্যাখ্যা হবে। কিন্তু যে দেশগুলোর কথা আমি বলছি সাউথের, এই সাউথের দেশগুলো কিন্তু সবসময় এই ওয়ারে খুব সিরিয়াসলি ইম্প্যাক্ট হয়। বাংলাদেশও এই সাউথের দেশগুলোর মধ্যে একটা, তার মধ্যে জি। অর্থনীতি, বাণিজ্য, আমাদের খুবই আন্তর্জাতিক আশঙ্কার কথা সেটি ট্রেড, নিশ্চয়ই। আপনি বলছিলেন যে সব কিছুতে 10-11 দিনের আমাদের ইম্প্যাক্ট, মানে একদম আমরা স্পষ্ট দ্রুত চাইবো যে এটা আমাদের একটা সমাধান। আফগানিস্তানে আপনি জানেন যে টিটিপি 2011 সালে যখন এই এই তালেবান সরকার প্রথম আসলো এবং ক্ষমতা দখল নিল, তখন কিন্তু পাকিস্তানের সাথে এক ধরনের গরম মরম ছিল। কিন্তু খুবই। টিটিপি কে, অর্থাৎ আফগানিস্তানে যে ফোর্সটাকে পাকিস্তান ইউজ করেছে, এবং এখন যেটা টিটিপি বড় থ্রেট বলা হচ্ছে পাকিস্তানের জন্য, হুম, পাকিস্তান
এই লম্বা সময়টা পেরিয়ে বুঝতে পেরেছে যে ভারতের যেমন ওখানে ইনফ্লুয়েন্স বেড়েছে, একই সাথে চায়না উড হ্যাভ বিন থার্ড কান্ট্রি, যেটা বেসিক্যালি এদের খনিজ দিকে তাদের মূল আকর্ষণটা ছিল। পাকিস্তানের ধারণা ছিল যে সেই ব্যালেন্সটা চায়নার মাধ্যমে পাকিস্তান করতে পারবে, ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সটা কমবে। হুম। ইন্টারেস্টিংলি, অথবা এটা ঘোষণা দিয়ে বলা যাচ্ছে না, বাট যেটা আমি ডন, মিরর সহ যে পত্রিকাগুলো পড়ছিলাম গত 2 দিন, সেটাতে যে টিটিপি এত মাত্রায় বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ পাকিস্তান ধারণা করে, যেখানে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স এবং সাপ্লাই কাজ করছে এই এই গ্রুপটাতে, এবং যেটা দায় অবশ্যই তালেবান সরকারের মধ্যে গড়ায়। অসুবিধার জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আফগানিস্তানের যে সামরিক সক্ষমতা আর পাকিস্তানের যে সামরিক সক্ষমতা, এটা একটা অসম যুদ্ধ, অথবা কিছু মর্টার সেল ছুটছে, যুদ্ধ হচ্ছে, কিন্তু পাকিস্তান এটা বুঝে শুনে এই যুদ্ধে জড়িয়েছে যে তারা পুরোপুরি হয়তো বা আফগানিস্তানের উপরে আপার হ্যান্ড প্লে করতে পারে। সমস্যা যেটা হচ্ছে যে টিটিপি কে দমন করার বদলে পাকিস্তান পার্টিকুলারলি গত 1 বছর কিন্তু বলে এসছে যেটা নিয়ন্ত্রণ করা, এটা ইন্ডিয়ান বলয়ের বাইরে আনা, এদেরকে শেল্টার না দেওয়া, সেটা শুনেনি। বরং এটা এখন কনফার্ম যে আফগানিস্তানের অ্যাটলিস্ট 8টা অঞ্চলে এই টিটিপি আরো বেশি বিস্তৃত হয়েছে, এবং যে কারণে পাকিস্তানকে এখন প্রথম দিনই জি 5টা হিট করতে হলো। অসুবিধার জায়গাটা যেটা হচ্ছে, আপনার গলফে একটা যুদ্ধ হচ্ছে, এদিকে আপনার ভেনিজুয়েলা আনরেস্ট, মানে তারপরে ল্যাটিন আমেরিকা আনরেস্ট, এশিয়ার আনরেস্ট, আপনি ওশেনিয়া আনরেস্ট হচ্ছে, তারপরে গোটা ওয়ার্ল্ড যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হবে, আমাদের মতো যারা রাষ্ট্র, হুম। শান্তিপ্রিয় রাষ্ট্র বা আমাদের স্টেবল ইকোনমিক অর্ডার দরকার হয়, তার জন্য প্রয়োজন হচ্ছে স্টেবল ওয়ার্ল্ড অর্ডার। আমরা কিন্তু দারুণ ভাবে ধুকবো। আশা জি, করব যে একদম আমরা স্পষ্ট। আমি আমি বাংলাদেশের এই জায়গাটাতে বিশেষ করে আসতে চাইবো। একদম 30 সেকেন্ড বা 40 সেকেন্ডে যদি ডাক্তার আব্দুল তুষার পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ প্রসঙ্গেও আপনি বলেন যে এটিও কেমন পরিণতি নিতে যাচ্ছে, তারপরে আমি সুনির্দিষ্টভাবে আপনার কাছে আসলে বাংলাদেশের বিষয়গুলোতে আসবো, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক সিদ্ধান্ত। জি, ডাক্তার তুষার। পাকিস্তানে তো আসলে গণতন্ত্র নাই, পাকিস্তানে কি আছে সেটা আমরা জানি। আমরা দেখেছি যে পাকিস্তানে জনপ্রিয় নেতা ইমরান খানকে বন্দি করে রাখা হয়েছে প্রায় বিনা বিচারে। তার চোখ নষ্ট হয়ে যাচ্ছে, তার স্বাস্থ্য হানি হচ্ছে, উনি বেঁচে আছেন না মরে গেছেন এটা নিয়েও গুজব ছিল। ফলে পাকিস্তানের কিন্তু অভ্যন্তরীণ পরিস্থিতি যে খুব একটা ভালো তা নয়। ফলে পাকিস্তানি শাসকরা একটা যুদ্ধ শুরু করেছেন যেখানে পাকিস্তানিদেরকে তারা বুঝ দিতে পারবেন যে আমরা যুদ্ধ করছি এবং আমাদের যুদ্ধের কারণে আমাদের কারো থাকতে হবে এবং এইসব গণতন্ত্র টনতন্ত্র দিয়ে চলবে না, এটা বলবেন। অন্যদিকে তারাও আফগানিস্তানে যে যুদ্ধে গেছেন, পাকিস্তান কিন্তু জানে যে এই যুদ্ধে তারা জিতবেন না। এই কারণে জিতবেন না যে আমেরিকা জিতে নেই আফগানদের সাথে যুদ্ধ করে। যদিও আফগানদের অস্ত্রশস্ত্র কম বা আফগানদের অস্ত্রগত সক্ষমতা বা আর্থিক সক্ষমতা কম, কিন্তু দেশটা এরকম যে এই দেশটাকে যুদ্ধে পরাজিত করতে চাইলে ভৌগোলিক কারণে এদেরকে যুদ্ধে পরাজিত করা বেশ কঠিন হয়ে যায়। কারণ এদের একটি শহরের সাথে আরেকটি শহরের মাঝখানে বিরাট মরু অঞ্চল, এরা ট্রাইবে ট্রাইবে বিভক্ত থাকে, এরা পাহাড়ের মধ্যে আছে, পাহাড়ের বাইরে আছে, এদের আসলে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে যে এদেরকে পুরোপুরি দমন করতে গেলে যে পরিমাণ খরচ হবে সেটা আসলে কঠিন। যেমন দুবাইতে একটা বোমা বর্ষণ করলে, একটি জায়গাতে একটা বোম পড়লে যা ক্ষতি হয়, আফগানিস্তানে 2000 বোম মারলে সেই পরিমাণ ক্ষতি হয় না, কারণ এটা ওইভাবে ঘনবসতিপূর্ণ দেশ না। তো যে কারণে আফগানদেরকে পরাজিত করা খুবই কঠিন হয়ে যায়। তার মধ্যে হচ্ছে আফগানরা হচ্ছে পাহাড়ে বসবাসকারী আহ মানুষ, এবং তাদেরকে স্থলযুদ্ধে পরাস্ত না করতে পারলে আসলে আকাশ থেকে বোমা মেরে যে পরাস্ত করা যায় না সেটা আমেরিকায় প্রমাণ দিয়েছে। ফলে আফগানিস্তানের যুদ্ধটা তারা কিন্তু করছে যে নেই, এরা আসলে করছে মূলত আফগানিস্তানকে একটা ডমিনেশনে আনার জন্য, যে তোমরা যদি এরকম করো আমরা তোমাদের ক্ষতি করার সামর্থ্য রাখি এবং তোমাদেরকে অনেক ক্ষতি করতে পারি। এবং এই ঘটনাটা ঘটিয়ে দিয়ে তারা আরো একটি বিষয় করছে, সেটি হচ্ছে যে তারা একই সঙ্গে এই অঞ্চলে যে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি ছিল সেই শান্তিপূর্ণ পরিস্থিতিটাকে এক ধরনের উত্তপ্ত করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু চীন যে চুপ করে আছে এটাকে খুব সহজভাবে দেখলে হবে না। এই ধরনের ঘটনায় যদি পরাশক্তিগুলি তাদের আহ সাথে অসুবিধা রয়েছে এরকম দেশগুলিকে দখল করতে শুরু করে ভেনিজুয়েলার মতো, তাহলে চীন কিন্তু সহজে তাইওয়ানকে দখল করে নেওয়ার একটা যুক্তি পেয়ে সুযোগ। যাবে। এবং শুধু তাইওয়ানকে না, চীন বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে তাদের এরকম সমস্যা রয়েছে, বর্ডার সমস্যা, সেই জায়গাগুলিতে তারা ঢুকে পড়ে দখল করে নেওয়ার একটা অজুহাত পেয়ে যাবে। আমেরিকাও করেছে, আমরাও করি। এবং এইটা যদি ঘটতে শুরু করে তাহলে আরো বিপদ তৈরি হবে। সেই ক্ষেত্রে ভারতের একটি অঞ্চলকে নিয়ে তারা ভারতকে টেনে আনতে পারে যুদ্ধে, অথবা তাইওয়ানকে দখল করে নিতে পারে। এদিকে তাইওয়ানকে যদি তারা কোনো কারণে দখল করে তাহলে পৃথিবীর সেমিকন্ডাক্টর যে শিল্প আছে সেই শিল্পের একেবারে বৃহদাংশ, প্রায় আমি কি বলবো 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে বা তারও বেশি পেয়ে যাবে চীন। কারণ মানে তাইওয়ান এবং চীনই মূলত পৃথিবীর প্রায় অধিকাংশ সেমিকন্ডাক্টর তৈরি করে।
আবার এই সেমিকন্ডাক্টর খুবই জরুরি হচ্ছে আজকের দিনের ডিজিটাল ওয়ারফেয়ারে। এই যে গাইডেড মিসাইল বলেন, গাইডেড ওয়ারফেয়ার বলেন, বিভিন্ন ধরনের কম্পিউটারে কন্ট্রোল ড্রোন বলেন, এইসব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে সেমিকন্ডাক্টর এবং সার্কিটস ব্যবহার করা হয়। এইগুলির চাহিদা যদি পূরণ করা না যায় তাহলে কিন্তু এই যুদ্ধে যারা এই ধরনের গাইডেড অস্ত্র ব্যবহার করে তারা কিন্তু বিপদে পড়বে। ফলে এইখানে কিন্তু অনেক ধরনের বিষয় জটিল হয়ে পড়েছে, কেননা এই যুদ্ধটা কিন্তু অনেক টেকনোলজিক্যাল যুদ্ধ। এটা কিন্তু আগের মতো এই হাতে হাতে একদমই। বন্দুকে জি, বন্দুকে যুদ্ধ না। জি, ফলে এক বিশ্ব ধরনের বিশাল সমস্যা তৈরি হতে পারে এবং আরো কিছু দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদিও ভাবি যে এই দেশগুলি অনেক উন্নত হয়েছে, কিন্তু আপনি যদি সাউথ কোরিয়ার কথা বলেন কিংবা আপনি হুম, যদি ভিয়েতনামের কথা বলেন, এই দেশগুলির যে অর্থনৈতিক উন্নতি এটা অনেকখানি নর্থের উপর নির্ভরশীল, অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার উপরে নির্ভরশীল। ফলে তারা যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তখন দেখা যাবে যে এই দেশগুলিরও রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে এবং তাদেরকে আহ তাদের ভারী শিল্পকে অস্ত্র তৈরি বা জাহাজ তৈরি বা ট্যাঙ্ক তৈরি এইসব জায়গায় তখন মনোযোগ দিতে হবে, কারণ এইগুলি হয়ে যাবে রপ্তানি পণ্য এবং এটা খুবই ক্ষতিকর হয়ে যাবে এবং তাদের সমাজ ব্যবস্থাও বিপন্ন হয়ে উঠবে। জি, পৃথিবীকে গ্লোবাল ভিলেজে পরিণত করার পরে এই ধরনের গ্লোবাল যুদ্ধ কিন্তু এই পুরো গ্লোবাল ভিলেজকেই ক্ষতিগ্রস্ত করবে। সমস্ত আন্তর্জাতিক চুক্তিগুলি নাল এন্ড ভয়েড হয়ে যেতে শুরু করবে। ওয়ার্ল্ড ট্রেড এগ্রিমেন্টকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এটাকে এরই মধ্যে আহ, প্রায় ধ্বংসের জায়গায় নিয়ে গিয়েছে পরাশক্তি। ফলে এই চুক্তিগুলি টিকবে না। বিভিন্ন জায়গাতে উন্নত দেশগুলির সাথে যে স্বল্পোন্নত দেশগুলির সহযোগিতা চুক্তিগুলি আছে সেগুলি বাতিল হতে শুরু করবে। পৃথিবীতে দান এবং বিভিন্ন ধরনের ঋণ প্রক্রিয়া এটা কমে যেতে শুরু করবে এবং দেখা যাবে যুদ্ধ এক পর্যায়ে এই বৃহৎ শক্তিগুলিকেও ঋণ নিতে বাধ্য করবে। ফলে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে পৃথিবীতে আসলেই আহ বিশাল দুর্যোগ নেমে আসার সম্ভাবনা রয়েছে। দুর্ভিক্ষ জি, থেকে শুরু করে জি। পরিবেশ অনেক ধন্যবাদ দূষণ, ডক্টর পরিবেশ আব্দুল মুত্তাসির। আমরা বিপর্যয় আসলে সবকিছু হওয়ার প্রার্থনা করতে সম্ভাবনা আছে। চাই যে এরকম ভয়াবহ পরিণতির দিকে না যাক, কিন্তু আসলে আপনারা যে ব্যক্তির স্বার্থ, গোষ্ঠীর স্বার্থের কথা বলছেন, যেগুলোর কাছে আসলে এত বড় বড় মানবতার জায়গাগুলো কোনো গুরুত্বই পায় না। এখন তারা যদি, তাদের যদি সুবিবেচনা, সুনজর কিছু উদ্ভব হয়, আমরা একটু দেশের পরিস্থিতিতে জানতে চাই। একে তো আন্তর্জাতিক এই যুদ্ধ, নানান কিছুর প্রভাব বাংলাদেশের উপর আছেই, তার উপরে বাংলাদেশেও নানান রকম সিদ্ধান্ত হচ্ছে যেগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। আমি একে একে বিভিন্ন বিষয় নিয়ে একটু ছোট ছোট করে আপনাদের কাছে শুনতে চাই। ডাক্তার আব্দুল মুত্তাসির, আপনার কাছে মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা সমালোচনা আছে। যেহেতু হয়েই গেছে অনেক কিছু, একটু সামারি করে আপনাদের কাছ থেকে আসি যে এটি আসলে কেমন বিবেচনার নজির রাখলো সরকার এইরকম একটা ঘটনায়, যে আগের গভর্নরের এরকম একটা অসম্মানজনক বিদায়, নজিরবিহীনভাবে একজন ব্যবসায়ীর গভর্নর হয়ে যাওয়া, যাকে কেউ আসলে আমরা খুব চিন্তা মনে, যেখানে সবসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নররা এমন ফিগার থাকেন যাদেরকে আমরা চিনি, জানি, বা বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশিষ্ট আমলা, এরকম ব্যক্তিত্ব। এইরকম একজন ব্যবসায়ী এসে তিনি আসলে দায়িত্ব নিলেন। আপনার কাছে কি মনে হয় এটি আসলে কেমন নজির সৃষ্টি করলো ডাক্তার তুষার? খুব ছোট করে শুনি। ব্যবসায়ীকে অর্থমন্ত্রী বানিয়ে মূলত আওয়ামী লীগ এই কালচারটা উস্কে দিয়েছিল এবং এখন ব্যবসায়ী গভর্নর হয়েছেন। মুশকিলটা ব্যবসায়ী গভর্নর হতে নয়, মুশকিলটা হচ্ছে যে ব্যবসায়ীর যে শিক্ষাগত দক্ষতা বা তার যে কাজের ব্যাকগ্রাউন্ড, এই বিষয়গুলি আসলে কতখানি গভর্নর পদের জন্য উপযুক্ত এইটা নিয়ে কথা উঠেছে। কেননা তার সিভি জনসমক্ষে প্রকাশিত হয়েছে, তার ব্যবসার যে ইতিবৃত্ত সেটাও জনসমক্ষে প্রকাশিত হয়েছে। ফলে অনেকেই কিছু কিছু প্রশ্ন তুলেছেন যেগুলি নিয়ে আসলে তর্ক হওয়ার সুযোগ রয়েছে। সরকার কেন সিদ্ধান্ত নিয়েছেন এটা সরকার ব্যাখ্যা করতে পারবেন। এই ভদ্রলোক যদি সত্যিই সফল একজন গভর্নর হয়ে যান তাহলে তো আর কোনো কথাই নাই। কিন্তু যে বিষয়গুলি নিয়ে মানুষ আপত্তি তুলেছেন তার মধ্যে একটি হচ্ছে যে তিনি কিছুদিন আগেই তার নিজের সোয়েটার ফ্যাক্টরি বা গার্মেন্টস হুম, ফ্যাক্টরির যে ঋণ রয়েছে সেই ঋণকে পুনঃতফসিলীকরণ করেছেন। তার মানে তিনি ঋণ ঠিক মতো পরিশোধ করতে পারছিলেন না। কিন্তু যিনি তার নিজের ঋণ ঠিক মতো পরিশোধ করতে পারছেন না তিনি এখন এমন একটি জায়গায় গিয়ে বসেছেন যার অনুমতি প্রয়োজন হয় বাংলাদেশের বড় বড় ঋণ দেওয়ার ক্ষেত্রে এবং বড় বড় অর্থায়নের ক্ষেত্রে এবং বড় বড় এই ধরনের পুনঃতফসিলীকরণের ক্ষেত্রেও, কেননা নীতি তৈরি হয় ওই জায়গা থেকে, নীতি আসে বাংলাদেশ ব্যাংক থেকে। তারপরে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে উনি কিছুদিন আগে যেহেতু ব্যবসা করেছেন এবং হুম, বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন, সেই ব্যাংকের এমডি বা তার যেসব ব্রাঞ্চে তিনি ব্যাংকিং করেন তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার কিন্তু গভর্নরের সাথে ব্যাংকারদের যে সম্পর্ক সেরকম সম্পর্ক ছিল না। ফলে এইখানে এক ধরনের অসুবিধা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎই টেবিলের এই পার থেকে একেবারে টেবিলের ওই পারে গিয়ে একদম উপরে তিনি হুম, বসে পড়ছেন, এটা নিয়েও একটি সন্দেহ অনেকে প্রকাশ করেছেন। ধরেন কিছুদিন আগেই হয়তো উনি আহ কোন বড় ব্যাংকের এমডি কে ভাই ডেকেছেন অথবা স্যার ডেকেছেন। এখন তিনি ভাইও ডাকতে পারবেন না, স্যারও ডাকতে পারবেন না, উল্টা সমস্ত ব্যাংকের এমডিরা গিয়ে তাকে স্যার ডাকবে।
এখন যে ব্যাংকের এমডি কিছুদিন আগে তাকে লোন দিয়েছেন 89 কোটি টাকা পুনঃতফসিল করেছেন এই গভর্নরকে, তিনি তার সামনে দাঁড়ালে আসলে সম্পর্কটা কিরকম হবে, এইটা একটা প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। আর তৃতীয় জায়গা তো অবশ্যই যে বাংলাদেশে এর চাইতে অনেক বেশি সিভি শক্তিশালী এমন অর্থনীতিবিদ আছেন, এমন ব্যাংকার আছেন, এমন অর্থ বিষয়ে গবেষণা করেছেন এরকম গবেষকরা আছেন। এদের সবাইকে বাদ দিয়ে কেন তাকে পছন্দ করা হয়েছে এটা একটা ব্যাখ্যা যদি সরকার দিতেন, যদি বলতেন যে এই কারণে তাকে আমরা উপযুক্ত মনে করেছি, তাহলে কিন্তু এই তর্কগুলি সব কমে যেত। কিন্তু সরকার নীরব রয়েছেন। মুশকিল যেটা হয়েছে যে আগের গভর্নর আহ তার নিজের অপসারণের খবর নাকি মিডিয়া থেকে পেয়েছেন, মানে মিডিয়া থেকে কেউ জেনে তাকে জানিয়েছে, তারপর তিনি শিওর হয়েছেন। এটা উচিত হয় নাই। আমার মনে হয় তাকে ডেকে বললেই হতো যে আপনি পদত্যাগ করেন, অথবা আমার মনে হয় যে তাকে সহজেই জানানো যেত যে আপনাকে আর 2 দিন পরে আমরা অপসারণ করছি, এটা বলা যেত। একটা সমস্যা রয়েছে, আগের গভর্নরের যে নীতিগুলি রয়েছে সেই নীতিগুলি কতদিন চলবে এটার ব্যাপারে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ঠিক এই মুহূর্তে সরকার যখন মাত্র ক্ষমতা এসেছেন, তখন এই নীতিগুলি কতদিন চলবে চলবে না এই বিষয়গুলি সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় আহ অর্থনীতির যে জগৎ, সেই জগতে এক ধরনের সন্দেহ এবং অবিশ্বাসের একটা বিষয় তৈরি হয়েছে। অনেকেই চিন্তা করছেন যে হয়তো এই আগের গভর্নরের যেসব আহ, নীতি ছিল বা যেসব কর্মসূচি ছিল সেগুলি হয়তো এই সরকার রাখবেন না। সেটা না রাখলে পরে পরিবর্তিত পরিস্থিতিতে তারা কি করবেন এটা নিয়ে অনেকে চিন্তিত হয়ে উঠেছেন। যেমন নীতি সুদ হারের একটা বিষয় রয়েছে, সংকোচনমূলক মুদ্রানীতির একটা বিষয় রয়েছে, তারপরে ব্যাংকগুলিকে আহ মার্চ করে একীভূত করে নতুন ব্যাংক তৈরি করে সেখানে সরকারের অর্থায়ন, এনবিএফআই বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটে যে অত্যন্ত মধ্যবিত্তরা তাদের পেনশনের টাকা, তাদের সংসার চালানোর টাকা, তাদের বাবার রেখে যাওয়া সম্বল রেখে যারা, বা বিধবা দরিদ্র, তারা যারা সম্বলটা রেখে মাসিক আয় কিংবা ত্রৈমাসিক আয়ের ভিত্তিতে সংসার চালাতেন, তাদের যে টাকাগুলি বহুদিন ধরে আটকে গিয়েছে, এই টাকা আগের গভর্নর ফেরত দিবেন বলেছিলেন। রমজানের মধ্যেই মূল টাকা ফেরত দেওয়া হবে এই কথা তিনি অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকারের বিষয়ে এখন আর কোনো কিছুই জানা যাচ্ছে না। ফলে সাধারণ মানুষ আবারও ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে উঠেছে। এবং জি, যে কিন্তু ব্যাংকগুলিকে আমি একীভূত আসলে এই করা প্রশ্নটা হয়েছে। করতে চাই ডাক্তার আব্দুল নূর তুষার, আমি এই প্রশ্নটাও একটু আপনাদের দুজনের কাছে আসতে চাই যে এই যে আপনি বললেন যে আসলে ভালোভাবে করতে পারতো, রদবদল তো বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে। আমি ডাক্তার আব্দুল্লাহ মামুন আপনার কাছ থেকে এটা শুনে আমি আবার আব্দুল নূর তুষার আপনার কাছে এই প্রসঙ্গে আরেকটু কথা বলবো যে মানে সুন্দরভাবে করতে পারতো, এভাবে করতে হলো কেন? সরকার কি বার্তা দিতে চাইলো বা দিল এর মধ্য দিয়ে? সরকার কি মানে মানে ডোন্ট কেয়ার একটা টাইপের আচরণ দেখাচ্ছে এই জায়গায়, যে যেই প্রশ্নগুলো উঠবে, যেটি আপনারা বলছেন, বিশ্লেষকরা বলছেন বা আলোচনায় আসছে, সেটি সরকার নিশ্চয়ই জানতো যে এইরকম একটা সিদ্ধান্তের ফলে এরকম তর্ক বিতর্ক সমালোচনা তৈরি হবে। তার ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন উঠবে, আগের গভর্নরকে বিদায় জানানোর উপায় নিয়ে প্রশ্ন উঠবে। তারপরেও এইরকমই একটা প্রক্রিয়ায় গেল। কেন গেল? মানে এর আগেও আমরা কথা বলেছি পররাষ্ট্রমন্ত্রী কিভাবে আসলেন, আর তাকে নিয়ে এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক যখন ছিলেন না তখন তিনি অনেক সমালোচনা করেছেন, পুরো বিএনপি সমালোচনা করেছে। কেন আসলেন সেই জবাবও আমরা কেউ কোথাও জানতে পারলাম না। মানে সরকারকে যেখানে যা খুশি সেভাবে সিদ্ধান্ত নিতে পারছে। জবাবদিহিতার আমি বিষয়টা। একটু প্রথম যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে একটা ইস্যু তৈরি হয়েছিল আহসান এস মনসুরের এগেইনস্টে। এখন সেটার সাথে এটার সম্পর্ক আছে কিনা এটাও গুলিয়ে ফেলা ঠিক হবে কিনা সেটা কিন্তু বিষয়। এবং আসলে ওই যে মবটা, বা কেউ কেউ বলছে মব, বা একটা কয়েকজন অফিসার রিভল্ট করলো বা তারা বক্তব্য দিল যে এই গভর্নর ঠিক পারফর্ম করছে না, করাপশন এলিগেশন আনলো, সেটার সঙ্গে ঠিক এটার সম্পর্ক আছে কিনা এটা বোঝা মুশকিল। বা বোঝানো দরকার ছিল তো নাকি? না, কিন্তু কিন্তু যেটা আমি শেষ করে সামনে দেবো, কিন্তু যেটা উচিত সেটা হচ্ছে যে যারা এই ঘটনাটা ঘটালো এটা অফিসের মধ্যে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এটার সম্বন্ধে যোগসূত্র আমি খুঁজতে চাই না, বরং আমরা যেমন শহীদ মিনারে যে ঘটনাটা ঘটেছে, বা বাসসে যেটা ঘটনাটা ঘটেছে, বা বাংলাদেশ ব্যাংকে ঘটেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে মবকে শক্ত হাতে দমন করা হবে, সেটা আমি দেখতে চাই। এবং দুটোকে একসাথে আমি আসলে বাংলাদেশ ব্যাংকে যে অফিসাররা কথা বললো তাদের নিয়োগটাকে ভিন্নভাবে দেখতে চাই। এটা গেল একটা জিনিস। তার দ্বিতীয় হচ্ছে যে অবশ্যই আমাদের ঐতিহাসিক ভাবে প্রথাগত হবে কোন অর্থনীতিবিদ বা ব্যাংকিং সেক্টরের প্রকৃতদশা কেউ, বা আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এমন কোন আমলা বাজেটের সঙ্গে যুক্ত ছিলেন, বা অর্থনীতির যে বিষয়গুলো সরকারের তার সঙ্গে যুক্ত ছিলেন, এরকম কাউকে আমরা দেখেছি। বাট নতুন একজনকে দেখে হয়তো বা আমরা আসলেই তার সিভি যেটা বলছে সেটা দেখে আমরা আসলে বুঝতে পারছি না যে সঠিক নিয়োগ হলো কিনা। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই শুধু বাংলাদেশ ব্যাংকের গভর্নরই বাংলাদেশ ব্যাংক চালান এরকম একটা কিন্তু বিষয়ের সামনে চলে আসছেন। উনি প্রধান হিসেবে ভূমিকা রাখেন, কিন্তু মাথায় রাখতে হবে বাংলাদেশ ব্যাংকের একটা বোর্ড অফ ডাইরেক্টরস রয়েছে।
এবং তারা এই যখন যে কোনো সিদ্ধান্ত যদি পরিবর্তনের প্রয়োজন হয় বা নতুন করে সংযোজনের প্রয়োজন হয়, তাহলে কিন্তু বোর্ড অফ ডাইরেক্টরস এর একটা কনসালটেশন থাকে। এই আলোচনাগুলো হচ্ছে না। বাট এই আলোচনা করে আমি এটা জাস্টিফাই করতে চাচ্ছি না যে মোস্তাকুর রহমানের নিয়োগ ঠিক হয়েছে না হয়েছে, বাট এই আলোচনাগুলো আসা দরকার বলে আমি এখানে পেনিট্রেট করার চেষ্টা করছি। যে একেবারে এককভাবে সিদ্ধান্ত নেবেন তা না। 3 নাম্বার হচ্ছে যে যখন বাংলাদেশ ব্যাংক কোনো সিদ্ধান্ত নেয়, যদিও ইন্ডিপেন্ডেন্ট বডি এবং আসলে মুদ্রা নীতি এবং ব্যবস্থাপনা একই সাথে আর্থিক খাতে আর ব্যাংক ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখে, কিন্তু তাদের সাথে এক ধরনের সম্পর্ক কিন্তু এই ব্যাংকের সাথে আমাদের আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বা ব্রডলি বললে অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, তাদের এক ধরনের কনসালটেশন ছাড়া কিন্তু বাংলাদেশ ব্যাংক কখনো ব্যবস্থা নেয় না। তার মানে ইন্ডিভিজুয়ালের বাইরেও আরো দুটো বড় জায়গা আছে চেক অ্যান্ড ব্যালেন্স। এখন কথা হচ্ছে আমি সেখানে যাওয়ার আগে আমার তো একটা উপযুক্ত ব্যক্তি দরকার যিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। সিভি দেখে অ্যাজ সাচ সেটা বোঝা যায় না, আসলে আমি স্বীকার করছি, কিন্তু আপনি ঠিক সিভি দেখেই আমরা নির্ণয় করে ফেলবো কিনা, আপনাকে একটু সময় দিব। যদিও অর্থনীতিতে এই সময় দেওয়াটাও কস্টলি হতে পারে, বাট আমি একটু সময় দিয়ে দেখতে চাই যে ইন্ডিভিজুয়াল ডিসিশনের বাইরে গিয়ে বোর্ড অফ ডাইরেক্টরস বা সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে বা সরকারের মন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, তাদের সাথে নিয়ে সিদ্ধান্ত হয় কিনা, তাহলে একটা কালেকটিভ বিষয় আসতে পারে। দ্বিতীয় হচ্ছে যে আমি মনসুর স্যারের উপর পুরো রেসপেক্ট রেখে বলছি, উনি আমার পিএইচডি রেসপন্ডেন্ট, অনেক রেসপেক্ট রেখে বলছি যে কিছু কিছু সিদ্ধান্ত কিন্তু, যেমন ব্যাংক খেলাপি ঋণের হারটা কিন্তু কমানো যায়নি। একইভাবে তুষার ভাই যেটা বললো যে 5টা না 6টা ইসলামী ব্যাংকে একসাথে করে এই ব্যাংকগুলোকে গ্রাহকদের সেবা নিশ্চিত করা, সেটাও করা যায়নি। আবার ভঙ্গুর যে ব্যাংকগুলোকে মার্জ করা হয়েছে, যেটা যার মধ্যে সিটি ব্যাংক রয়েছে, সেটাকে মার্জ করার ক্ষেত্রে সফলতা কিন্তু দেখানো যায়নি। সো আমি এই ব্যর্থতা দিয়ে নতুন নিয়োগটাকে জাস্টিফাই করতে চাচ্ছি না, কিন্তু আমরা আসানিস মনসুরকে মনে করেছিলাম যে উনি একটা সমাধান দিবেন, কিন্তু ওনার সমাধানের পুরো প্যাকেজটা বোধহয় বৈদেশিক যে রিজার্ভ সেটাকে ইনক্রিজ করার সামনে শেষ করে নেন। ডক্টর আব্দুল মামুন, আপনি মানে ব্যর্থতার কথা বলতে পারেন, আবার নতুন গভর্নরের কাছে অনেক আস্থা রাখতে চাইতে পারি আমরা যে সামনে হয়তো ভালো কিছু হবে, কিন্তু আমার প্রশ্নটা আসলে গভর্নরদের কম্পারিজন না। আমার প্রশ্নটা হচ্ছে সরকার যে মানে এই কাজটা করে কি বার্তা মানুষের কাছে দিল, মানে মানুষের আস্থার তো একটা জায়গা আছে, আমি সেটাই বলছি, মানে অর্থনীতি, ব্যাংকিং সবকিছুর কথাই বলি। আস্থার জায়গাটা আমরা মানে আমি তো প্রথমেই বললাম যে আমাদের ঐতিহাসিকভাবে যে ধরনের লোককে আমরা গভর্নর হিসেবে পেয়েছি, তার থেকে একটা ভিন্ন ধরনের নিয়োগ। এবং আমি তুষার ভাইয়ের অনেকগুলো পয়েন্টের সাথে একমত, লোন ডিফল্টার, সিভি সবগুলো, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি বা আমার আর্গুমেন্টটা সেটা হচ্ছে যে আমরা এত দ্রুত সিদ্ধান্ত না নিই। হ্যাঁ, এটা হতে পারতো তুষার ভাই যেটা বললো যে সরকার দিক থেকে একটা স্টেটমেন্ট যে দিস ইজ দ্য রিজন উই হ্যাভ অ্যাপয়েন্টেড দিস পারসন, বাট এখনই কিন্তু কনক্লুশনের দিকে যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, প্রথাগত চিন্তার থেকে অবশ্যই এই প্রশ্নগুলো আমরা তুলতে পারি, কিন্তু উনি যে সাকসেসফুল হবেন না বা গভর্নমেন্ট একটা ভঙ্গুর অর্থনীতি, সেটাই আমি বলছি যে এই গভর্নর কেমন করবেন সেটা এখনো বলার সময় আমাদের আসলে আসে নাই। হয়তো আমরা আস্থা রেখে দেখলেও দেখতে পারি, কিন্তু আমার প্রশ্নটা ওইখানে যে সরকার এটা কেন করলো, সরকার আসলে এখান থেকে কিন্তু আমি যেটা বললাম যে ওই প্রসেস গুলো একদম একটা ব্যক্তি কেন্দ্রিক না দেখে আপনাদের প্রসেসে থাকেন, বোর্ড অফ ডাইরেক্টর, তারপরে এক্সিকিউটিভ কমিটি গুলো আছে, আলাদা আলাদা এক্সপার্ট কমিটির পরামর্শ নেওয়া হয়, সরকারের ইনভলভমেন্ট থাকে, আর্থিক প্রতিষ্ঠান ইনভলভমেন্ট থাকে, অর্থ উপদেষ্টা এবং অর্থমন্ত্রী ইনভলভমেন্ট থাকে, প্রাইম মিনিস্টারের ইস্যু থাকে, সবকিছু মিলে আমরা যেটা দেখতে চাই। আমি ধরে নিলাম যে তর্কের খাতিরে যে নিয়োগটা যেমন চেয়েছি তেমন হয়নি। এখন যেটা সরকারের উচিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান সাহেব সহ এই যে পারসেপশনটাকে ভুল প্রমাণিত করে, অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, পারসেপশনটাকে ভুল প্রমাণিত করে এবং মানুষের এই ক্রিটিসিজম গুলোকে পজিটিভলি নিয়ে বরং প্রমাণ করা যে নিয়োগটি সঠিক ছিল, বা হয়তো স্টেটমেন্ট না দিলেও নেক্সট কয়েকদিন কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ব্যাংক সুদের হারের যে কথাটা সেটাকে ঠিক করতে হবে, রিকভারি একটা ইম্পর্টেন্ট ইস্যু, ব্যাংকগুলো মার্জ হয়েছে তাকে অ্যাড্রেস করতে হবে, ইসলামী ব্যাংকগুলোকে ঠিক করতে হবে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা ব্যবসায়ীদের সামনে এখন সেটা হচ্ছে যে ডলারের এগেনস্টে আমরা কি টাকাকে এরকম ধরে রাখবো নাকি মূল্য এটা কমাবো, আমরা কি এই পজিশনটা ধরে রাখবো না ডলারের এগেনস্টে টাকাকে ডিভ্যালুয়েট করবো, কারণ আমাদের যদি এরকম না করি আমরা অনেক বেশি ব্যবসায়ীদের উপর চাপ পড়ে যাবে, তার উপর মরার উপর খাড়ার গায়ে এখন মিডল ইস্টে ওয়ার, সবকিছু মিলে কিন্তু খুব, আপনি দেখেন 1-2 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে অত্যন্ত কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে, তখন আসলে জাস্টিফাই হবে যে এই যে নিয়োগটা এটা সঠিক হলো কিনা, বা এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে গভর্নর অ্যাক্ট করছেন কিনা, সেটার জন্য আমার মনে একটু অপেক্ষা করা দরকার। জি, জি, সেটা নিশ্চয়ই।
আশা করতে চাই, আস্থা রাখতে চাই ভালো হোক, কিন্তু এই প্রশ্নগুলো কিভাবে, এই প্রশ্ন তো আর সরে যাবে না যে নিয়োগের যে প্রক্রিয়া বা আগের গভর্নরকে সরানোর যে প্রক্রিয়া না, সেটি সেটি থাকবে, কিভাবে, সেটাকে ভুল প্রমাণ করতে হবে এখন ওটা সরকারকে। ভুল কি করে প্রমাণ হবে, প্রক্রিয়া কিভাবে, হয়তো নিয়োগ সাকসেসফুল হলো কিন্তু ওটা কি করে ভুল প্রমাণিত হবে যে যেটি অলরেডি হয়ে গেছে, আগের জনকে সরানো এবং পরের জনকে আনার যে প্রক্রিয়া সেটি যে কোনো প্রক্রিয়ার সেটি মধ্যে কিন্তু হলো আমি না। শারীরিক আপনার সাথে একমত যে ওই প্রক্রিয়াতে যে নিশ্চয়ই আমরা অংশ হয়ে থাকে সেটা চাই না, এবং আমি প্রথমেই বলেছি ওই জন্য এই পয়েন্টটাতে আগে গেলাম যে এই ধরনের মব বা এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে কারো অপসারণ, সেটা বাসসে হোক বা সেটা বাংলাদেশ ব্যাংকে হোক, এটা কিন্তু আমরা দেখতে চাই না। জি, নিশ্চয়ই। আমি ডাক্তার আব্দুল নূর তুষার, আপনার কাছে আবারও আমি আসলে সরকারের জায়গাটা একটু বোঝার চেষ্টা বা ব্যাখ্যা করতে চাই, আপনাদের কাছে ব্যাখ্যাটা জানতে চাই যে আমরা বিএনপিকে শুনেছি যখন আওয়ামী লীগ বিগত সরকার ছিল তখন দলীয়করণের অনেক অভিযোগ ছিল, প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে দলীয়করণের খুব জোর মানে ভূমিকা বা ভয়েস রাখতো বিএনপি এই ক্ষেত্রে। সেখানে এখন কি বিএনপিও সেদিকে যাচ্ছে কিনা? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই নিয়োগ থেকে শুরু করে যদি বলি, সেনাবাহিনীতে একটা রদবদল, পুলিশের প্রধান থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে রদবদল, প্রশাসনের রদবদল, এই যে বিষয়গুলো হচ্ছে নানান মানে দলীয় বিবেচনায় রেখে দলীয়করণের যে সমালোচনা বিএনপি করতো, সেখান থেকে বিএনপির কি অবস্থান পরিবর্তন হলো? যখন দলীয় সরকার ক্ষমতা আসবে তারা দলের মেধাবীদেরকে প্রায়োরিটাইজ করবে, এই স্বাভাবিক। তো দলে নিশ্চয়ই মেধাবী মানুষ আছে, বিএনপি তো একদম মেধাহীন দল না। ফলে তারা তাদের মেধাবী লোকদেরকে, আস্থাভাজন লোকদেরকে জায়গা মতো বসানোর চেষ্টা করবেন যাতে সরকারের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি ডেলিভার করা সম্ভব হয়। কারণ আস্থাভাজন লোক, মেধাবী লোক সেখানে না দিলে পরে, দুটোই আছে এরকম, তাহলে কিন্তু সরকার অনেক সময় সন্দেহে থাকে বা আস্থাহীনতায় থাকে যে এই কাজটি তারা পারবেন কিনা। আর পারলেও সরকারের যে উদ্দেশ্য সেটা সফল করার জন্য তারা যথেষ্ট মনোযোগী হবেন কিনা। ফলে এটা কিন্তু স্বাভাবিক যে বিএনপি তার দলের মেধাবীদেরকে জায়গা করে দিবে। তাহলে প্রশ্নটা কিন্তু দলীয়করণের সমালোচনা জাস্টিফাইড না? না, দলীয়করণ কোথায় হয়? যখন দল মেধাহীনদেরকে সামনে নিয়ে আসে দলের পরিচয়, যেটা নিয়ে এখন এক ধরনের প্রশ্ন তুলেছেন, এই যে সিভির প্রশ্নটা উঠেছে, এটা আসলে কি ভিত্তিক? এটা মেধাভিত্তিক প্রশ্ন। যে এই সিভি যার, যিনি কিনা তার জীবনের অধিকাংশ সময় ব্যবসায় খরচ করেছেন, যিনি ব্যাংকিং, অর্থনীতি বা কোনো জায়গাতে তার কোনো বুৎপত্তি বা কাজে লাগান নাই। যেমন ধরেন আমি ডাক্তার, কিন্তু আমি তো নিয়মিত সার্জারি করি না, হুম। আমি ঔষধ লিখেছি, ফলে আমি ওষুধ লিখতে পারবো। কিন্তু যিনি সার্জন, তিনি যদি 20 বছর সার্জারি না করে, সার্জারির ডিগ্রি আছে সেই জন্য সার্জিক্যাল হাসপাতালের প্রধান হয়ে যান এবং হার্টের সার্জারি করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটা নিয়ে প্রশ্ন উঠবে যে উনি তো 20 বছর সার্জারি করেন নাই, পড়াশোনা করেছেন, তাতেই কি উনি সার্জারি করতে পারবেন? তার যে ডিগ্রি সেটি একটি অর্থনৈতিক ডিগ্রি, এফসিএমএ এটা এক ধরনের হিসাবের ডিগ্রি, হিসাব বিজ্ঞানে। এইখানে আরো অনেক কিছু পড়তে হয় এফসিএমএ করতে গেলে। ফলে এইটা একটা ভালো ডিগ্রি, উনি মেধাবী, এই ডিগ্রিটা করতে পেরেছেন, কিন্তু এই ডিগ্রির যে কার্যক্রম সেটা তো তিনি কোথাও পরিচালিত করেন নাই, কোনো আর্থিক প্রতিষ্ঠান চালান নাই, কোনো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে থেকে নিজেকে অভিজ্ঞ করেন নাই। কিন্তু একজন গভর্নর যখন আসেন, তারা সাধারণত হয় অর্থনীতি বিষয়ে পড়ান, অথবা অথবা অর্থনীতির সঙ্গে কাজ করেন, অর্থনীতির গবেষক হন, অথবা অর্থ মন্ত্রণালয়ে দীর্ঘদিন কাজ করেন, অথবা এমন একজন ব্যক্তি হন যিনি পণ্ডিত, এইরকম যার সাথে এই অর্থ, ব্যবসা, বাণিজ্য সবকিছুর একটা দীর্ঘ সম্পর্ক থাকে। তো সেই জায়গা থেকে তো আসলে তাকে কি জাস্টিফাই করা যায় না। ফলে বিএনপি তার দলের লোককে বসাবে, এটা আপত্তি নাই, কিন্তু দলের যাদেরকে বসাবে তাদের মেধা বা যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তখন বিএনপি কে ব্যাখ্যা করতে হবে যে কেন তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন। হতে হতে পারে ইনি অত্যন্ত মেধাবী, আমরা জানি না, হতে হতে পারে ওনার কোনো কাজ আছে যেটা কেউ জানে না, দল জানে বা যারা সিদ্ধান্ত দিয়েছেন তারা জানে, তাহলে সেটা মানুষকে জানালে মানুষ আশ্বস্ত হয়ে যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে মানুষ যেমন বলে মর্নিং শোজ দ্য ডে, তেমনি আবার এটাও একটা বাগধারা আছে, এন্ড জাস্টিফাইজ মিনস। হুম। তো মানুষের শেষ আসলে দেখলে বোঝা যায় যে আসলে কি হয়েছিল, কেন হয়েছিল, শেষটা যদি ভালো হয়। বলে না, সব ভালো যার শেষ ভালো তার, হুম। অথবা শেষ ভালো যার সব ভালো তার। তো হতেও পারে যে উনি একটা দারুণ কাণ্ড করে ফেললেন, তবে ডলারের দাম কমিয়ে আনার কোনো প্রক্রিয়া আসলে খুব একটা ভালো কিছু হবে না। তাতে করে মানুষ আরো টাকা লুজ করবে, কেননা যে পর্যায়ে ডলার গিয়ে পৌঁছেছে, এই পর্যায়ে ব্যাংকগুলি ডলার কিনেছে, বাংলাদেশ ব্যাংকও এই টাকা দিয়ে ডলার কিনেছে। ফলে ডলারের দাম যদি এখন কমিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের লস হবে, ব্যাংকের লস আমি হবে। ডিভ্যালুয়েট করতে, ডলার দাম হ্যাঁ, বাড়িয়ে কথা কিন্তু বলছি, ডলারের দাম যদি বাড়িয়ে দেওয়া হয়, ডিভ্যালু করা হয়, তাহলে আবার যেটা হবে মানে টাকা মুদ্রাস্ফীতি অনেক ডিভ্যালু বেড়ে হবে, যাবে। টাকা হ্যাঁ, ডিভ্যালু টাকা হবে। ডিভ্যালু হলে মুদ্রাস্ফীতি বাড়বে। মুদ্রাস্ফীতি বাড়লে আবার যেটা হবে, তখন ব্যাংক সুদের হার কমানো যাবে না। কারণ ব্যাংক সুদের হার কমালে পরে যেটা হবে, আপনার টাকা ব্যাংকে থাকলে কমে যেতে শুরু করবে। কেননা ব্যাংক সুদ যদি হয় ধরেন আপনার সেভিংসে ধরেন 10%, আর মুদ্রাস্ফীতি যদি 8%, তবু আপনি 2% বেশিতে টাকাটা রেখেছেন। কিন্তু মুদ্রাস্ফীতি যদি হয় 8% আর ব্যাংকের সুদও যদি হয় 8%,
তাহলে কিন্তু আপনার টাকা শূন্য হয়ে যাবে এবং একটা পর্যায়ে টাকার দাম কমে যেতে শুরু করবে। ফলে সবসময় মুদ্রাস্ফীতির সাথে সঞ্চয়ের হারের একটা একটা গ্যাপ রাখতে হয়। মুদ্রাস্ফীতির হার এত উচ্চে রেখে ব্যাংক সুদের হার কমিয়ে আনতে গেলে কি ঝামেলা হবে, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। ফলে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জগুলি আমার কাছে মনে হয় যে একটা যারা অর্থনীতি ভালো বোঝেন তাদের জন্য মোকাবেলা করতে হবে। এমন হতে পারে যে এই গভর্নর সাহেব সবাইকে আস্থায় নিয়ে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, আরো ভালোভাবে বাংলাদেশ জি ব্যাংক আরো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন। কিন্তু প্রবলেমটা অন্য জায়গা থেকে আসে আর কি। সেটা হচ্ছে যে অর্থ জগতে আস্থার একটা বিরাট মূল্য আছে। যেমন ধরেন শেয়ার মার্কেট, এটাকে আস্থার একটা বিরাট মূল্য আছে। কল মানি মার্কেট, সেখানে আস্থার একটা বিরাট মূল্য আছে। তারপরে ব্যাংকগুলি যখন এলসি নেগোশিয়েট করে, ওইখানে কিন্তু আস্থার একটা বিরাট মূল্য আছে। ডলারের দাম কোথায় থাকবে এইটার উপর বেসিস করেই কিন্তু ব্যাংকগুলি এলসি বাই করে, এলসি সেল করে। তাহলে এইরকম অবস্থায় যখন ব্যাংকগুলি এলসি নেগোশিয়েট করে, ওরকম অবস্থায় কিন্তু দেখা যাবে যে ব্যাংকগুলিও তখন ডিলেইড একটা পর্যায়ে চলে যাবে। ব্যাংক আজকে যে ঋণটা দিবে সেটা কত সুদে দিবে, কালকে কি হবে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকলে ঋণ প্রদানের প্রক্রিয়াটা আরো স্লো হয়ে যাবে। মানে সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশটা বিরাট অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে এখনই আছে, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় এই গভর্নর কতটুকু সফল হবেন এই ব্যাপারটি সম্পর্কে যদি মানুষকে একটু আরো ভালোভাবে আস্থায় দেয়া যায়, তাহলে আমার ধারণা যে আরো ভালো হবে। জি আমি এই আচ্ছা, গভর্নরের আস্থার নিয়োগ নিয়ে জায়গায় কি জি আস্থার জায়গায় কি একটু ঋণ খেলাপি যারা আছেন তারা বিশেষভাবে আস্থা পাচ্ছেন কিনা এই গভর্নরকে দেখে, যেহেতু তিনিও আসলে ঋণ না, খেলাপি এটা থেকে বলা যাবে না, এটা বলা যাবে না। কেননা উনি যখন ঋণ পুরো তফসিল করেছেন সেটা তো আগের গভর্নরের সময় করেছেন। ফলে ওই সময় যে নিয়ম কানুন ছিল মেনেই তো পুনঃ তফসিল করেছেন। অর্থাৎ তিনি আইনের ভেতর দিয়েই কাজটা করেছেন। আইনের ভেতরে থেকে কেউ যদি পুনঃ তফসিল করতে পারে করবে, কিন্তু আপনি যেভাবে ইঙ্গিত করছেন যে এখন কি পুনঃ তফসিলীকরণের একটা জোয়ার বয়ে যাবে কিনা, যেমন মোস্তফা কামাল করেছিলেন, 2.5% পে করে ঋণ পুনঃ তফসিল করা যেত। ফলে মানুষ কি করতো জানেন, অন্য একটা ব্যাংক থেকে 2.5% পরিমাণ টাকা ঋণ নিয়ে এইখানে দিয়ে ঋণ পুনঃতফসিল করে ফেলতো। পুনঃতফসিল করলেই সে যেটা করতে পারে, আরো ঋণ নেওয়ার সক্ষমতা অর্জন করে। তখন সে আরো ব্যাংক থেকে ঋণ নিয়ে আরো ব্যাংক ফুটা করতো। এই ব্যাংক ফুটাকারী লোকজন সুবিধা পাবে কিনা, আমার মনে হয় যে এটা পাবে না, যদি পুনঃতফসিলীকরণ প্রক্রিয়াটাকে কঠিন রাখা হয় এবং সহজে এই পুনঃতফসিলীকরণকৃত ব্যক্তিরা ঋণের একটা বিরাট অংশ শোধ না করা পর্যন্ত পুনরায় বড় ঋণের ক্ষেত্রে অযোগ্য থাকেন। তাহলে এগুলো জি হবে না। এগুলো আসলে জি আমার সাধারণ ব্যাংকিং বুদ্ধি থেকে বলা, আমি অনেক বছর ব্যবসা করেছি। জি আমরা আসলে কিন্তু খুব ব্যাংকিং আমার মনে বুদ্ধির হয় যে ডিটেলসে যেতে আপনি পারবো যদি না এই মানে প্রশ্নগুলি কোনো অর্থনীতি সম্পর্কে আরো জানেন এমন লোককে করেন, তারা হয়তো আরো ভালো ধারণা দিতে পারবে। জি আমি মানে সরকারের সিদ্ধান্ত নিয়ে কথা বলছিলাম। আর একটু ডাক্তার আব্দুল্লাহ মামুন এখান থেকে আসি। মানে আমি শুরু করলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ, তারপরে তার আগে পররাষ্ট্রমন্ত্রী যিনি হলেন সে বিষয়ে আমরা আসলে না জানলাম, যে মানে জানার বাইরে রয়ে গেলাম যে কেন বা কিসের ভিত্তিতে কোন যুক্তিতে তাদেরকে করা হচ্ছে। এখন আর একটা দিকে একটু যাই। রাষ্ট্রপতি তিনি বলছেন যে যদি রাখে আমাকে, রাখলে আমি আছি, না থাকলে না রাখলে আমি চলে যাব। মানে কোনো পূর্বাভাস আছে যে তাকে কি রাখা হবে, মানে রাখলে আছি এরকম একটা কথা বলছেন রাষ্ট্রপতি? না, ওটাতে একটু পরে একটা জিনিস কমপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে আচ্ছা, আমরা দীর্ঘদিন ব্যাংক সুদের হার বেশি রেখেছি এবং টাকা ডিভ্যালুয়েট খুব করি। টেকনিক্যাল, খুব টেকনিক্যাল আলোচনায় এট না দি যাই। সেম জি টাইম আমাদের কিন্তু ইনফ্লেশন কমেনি। আপনি যখন ব্যাংক সুদের হার কমাবেন, আপনার ইন্টারনাল ইনভেস্টমেন্ট হবে, গ্রোথ বাড়বে। আবার যখন আপনি ডিভ্যালুয়েট করে কমফোর্ট তৈরি করবেন, তখন আবার আপনার ইম্পোর্ট বাড়বে, প্রোডাকশন বাড়বে। তো দিস ইজ এ সার্কেল। হুম সো হুম সেটার জন্য ওইটা বলছি যে এই এই বিষয়গুলোকে ভাবতে হবে সরকারকে কিভাবে ব্যালেন্স করে। আর ব্যাংকের ঋণের কথা যেটা উনি বললেন, সেটা ব্যাংকের দুটো ঋণের সিস্টেমই থাকে ইন্টারেস্টের, একটা হলো ফিক্সড, একটা ভেরিয়েবল। সো ওই ভেরিয়েবলটা যদি কেউ অ্যাভেল করে তাহলে ভেরিয়েবল রেটে থাকবেন। মোস্টলি আমি বলছি না যে কেউ ফিক্সড নেয় বা ভেরিয়েবল নেয়, বাট দুটোই যে যার সুবিধা মতো করে। এই জন্য যখন টাকার রেট বা ডলার রেট ভেরি করে, তখন আপনার অপশন গুলো থাকে যে আপনি কোন দিকে যাবেন। রাষ্ট্রপতির যে বিষয়টা বললেন সেটি হচ্ছে যে আপনার রাষ্ট্র এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এত বড় সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত নিবে না বিএনপি, যে রাষ্ট্রপতিকে উনি চাইলেন বা রাখলে রেখে দেবো, বা বিএনপিতে হুম। এত মানুষের অভাব হয়েছে যে তাকে রাষ্ট্রপতি করতে হবে। আমি ব্যক্তিগতভাবে এটা ডিসকাশনের বিষয় না। কিছু তো অভাব হয়, পররাষ্ট্রমন্ত্রী যখন করলেন এত ওই সমালোচনা পার্সপেক্টিভটা করেও। ভিন্ন, ওই পার্সপেক্টিভটা ভিন্ন। যেমন একটু আগে যে ডিবেটটা আমরা করছিলাম যে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যোগ্য লোক চাই, এখন বিএনপির জন্য অসুবিধাটা দেখেন। বিএনপি সবচেয়ে যোগ্য লোকটাকে সম্ভবত রেখেছে যে বাংলাদেশের যাকে মনে করে তারা সবচেয়ে ভালো পররাষ্ট্রমন্ত্রী, তার সিবি ভালো, আসলেই তার সিবি ভালো, ইন্টারন্যাশনালি ভেরি এক্সপিরিয়েন্স, ভেরি রিনাউন্ড, তাকে যখন রেখেছে, আবার আমরা বলছি যে কেন
বাইরের লোকে রাখলো, দলের লোকে রাখলো না, ওটা স্বজনপ্রীতি না, অন্তর্বর্তীকালীন সরকারের রাখলো, তখন সমালোচনা হচ্ছে। তার সিভি না আপনি না না দেখেন, সেজন্য নিশ্চয়ই সবচেয়ে সমালোচনা হচ্ছে না, probably সমালোচনা হচ্ছে ব্যাংক, বিএনপি যেহেতু সমালোচনা সেখানে করেছিল আমাদের যে তিনি বিদেশি মানে নাগরিক কোন বিএনপির জন্য, আক্কেলে ডক্টর ইউনূস বিএনপির তাকে জন্য প্রবলেমটা মানে বলছে যে বিএনপি যখন অন্তর্বর্তী, না আপা বুঝেছেন, বিএনপি যখন অন্তর্বর্তীকালীন সরকারে কেউ ছিল তাকে রেখে দিল খুব ভালো মনে করে, ওটা নিয়ে একটা আবার কথা আছে। আবার বিএনপি যখন বাংলাদেশ ব্যাংকে কাউকে নিয়ে আসলো তখন একটা কথা হচ্ছে। সো না না ডাক্তার আব্দুল মামুন ওটা নিয়ে কিন্তু কথা হচ্ছে না, একটা অন্তর্বর্তী জিনিস আমি সরকারের মনে ভালো করি লোক যে কিন্তু আপনি রাখাই যায়, একটা কিন্তু জিনিস, অন্তর্বর্তী সরকারের সেই লোকটার বিরুদ্ধে বিএনপি যে কথাগুলো বলেছে বিএনপি সেখান থেকে দিস ক্যান কি হ্যাপেন, ব্যাখ্যা দিয়ে দিস ক্যান হ্যাপেন ইন পলিটিক্স। এটা তো হতেই পারে। আপনি যদি যোগ্য মনে করেন ওই সময় তার যে বিহেভিয়ার, এটা ট্রান্সফরমেশন হবে না। একজন ভুল করলে কি আপনি ওখানেই বসে থাকবেন? তার পরবর্তী অ্যাক্টিভিটি আপনি দেখবেন না? আমি পুরো আরেকটা জায়গায় কমেন্ট করি, রাষ্ট্রপতিত্ব তো শেষ করলাম, সেটা হচ্ছে যে যখন আপনারা এইটা একটু কেয়ারফুল থাকা দরকার, যখন হলো দলীয় নিয়োগ, তখন রাষ্ট্রের নীতি নির্ধারণী প্রতিষ্ঠান বা যেগুলো সরকারের সরাসরি পলিসিতে যুক্ত, খুব ইন্ডিভিজুয়ালিস্টিক, সেটা তো সরকার তার চয়েস অনুযায়ী করবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। দলীয়করণ আওয়ামী লীগ কি করেছিল? বিসিএস এ দলীয়করণ করেছিল, পুলিশে দলীয়করণ করেছিল, আমলাতন্ত্রে দলীয়করণ করেছিল, বিচার বিভাগে দলীয়করণ করেছিল। সেইটা কোনোভাবেই বিএনপিকে আমরা দেখতে পাই না, দেখতে চাই না, এবং সেই প্রক্রিয়া শুরু হয়নি। আমরা দেখতে চাই বিচার বিভাগ স্বাধীনভাবে নিয়োগ হচ্ছে এবং বিচার কার্য চলছে, পুলিশ স্বাধীনভাবে নিয়োগ হচ্ছে এবং বিচার পুলিশের কার্যক্রম চালাচ্ছে, আপনার বিসিএস এর নিয়োগটা ফেয়ার হচ্ছে। সব জায়গায় ওই নিয়োগটাকে তখন আমরা আমাদের সময় বলেছি যে অত্যন্ত দলীয় নিয়োগ, কিন্তু এই ধরনের পজিশন গুলোতে এখানে নীতি এবং স্বার্থ জড়িত থাকে, সেখানে কিন্তু আপনি আপনার দলের মধ্যে বা আপনার চয়েসের বেস্ট ব্যক্তিটাকে বসাবেন, সেটাই ট্র্যাডিশন। জি, আমি একটু রাষ্ট্রপতির বিষয়ে যদি ডাক্তার আব্দুল নূর তুষার আপনি বলতে চান, তাকে রেখে দিলে তিনি থেকে যেতে চান। রাষ্ট্রপতি আসলে একটা জেনেরিক মন্তব্য করেছেন, কারণ ওনার তো মেয়াদ আছে। ফলে উনি বলেছেন আমাকে রাখলে থাকবো না, রাখলে থাকবো না, এটা খুব সহজ কথা। উনিও জানেন বিএনপি তাকে রাখবে অথবা রাখবে না, এই সিদ্ধান্তটা বিএনপি দলীয় ভাবেই নিবে।